এই পিচ্ছি শোন। জি আপু, আমাকে বলছেন? তোকেই বলছি। তোর নাম কি আর তোর বাসা কোথায়? তো চলুন পরিচয়টা দিয়ে নি। আমি আমরিন তালুকদার, বাবা মায়ের একমাত্র সন্তান। উফ সরি, একমাত্র বললে ভুল হবে, কারণ একটা দুষ্টু মিষ্টি কলেজের বোনও আছে। আর আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। আর যার সাথে এতক্ষণ কথা হলো সে হচ্ছে আমাদের এলাকার টপ বিজনেসম্যানের একমাত্র মেয়ে, যার নাম হচ্ছে ফারিয়া জান্নাত। যাই হোক, পরিচয় তো অনেক দিয়েছি, এখন চলুন গল্পে ফিরি। জি, আমি আমরিন, আর বাসা এই তো সামনেই। কিন্তু আপনি কি আন্টি? ও মা, ঠাস ঠাস করে দুই গালে দুইটা লাগিয়ে দিল। বুঝেননি তো? তাহলে চলুন সব কিছু খুলে বলি। ফারি আন্টি বলার সাথে সাথে দুই গালে দুইটা লাগাইছে আমাকে। তার হাতের থাপ্পড়ে গালতুলো লাল টকটকে হয়ে গেছে। ব্যথায় আমরিনের কান্না চলে আসছে, কিন্তু পারিয়ার সেদিকে কোনো খেয়ালই নেই। আমাকে কি তোর আন্টির মতো দেখতে লাগে? আন্টি কেন বললি বল? আপু মারলে কেন? আমাকে কি তোর আন্টির মতো দেখতে লাগে? আন্টি কেন বললি বল? সরি দাদিমা, বুঝিনি। বলে দিলাম এক দৌড়। আমাকে আর পাইকে এক দৌড়ে চলে আসছি স্কুলে। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি আবার এসএসসি পরীক্ষার্থী। একদম মিথ্যে কথা, আমি কিন্তু মেডিকেলের স্টুডেন্ট। শুধুমাত্র গল্পে আমি একটু ছোট। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়েছি, তাই ঠাস করে ক্লাসরুমে বসে বললাম। আমাকে এভাবে দৌড়াতে এসে দেখে আমার দুইটা কিউট বান্ধবী তাদের কাছে থাকা পানির বলত এগিয়ে দিল। দৌড়াতে দৌড়াতে প্রচণ্ড পানি পিপাসা লেগেছিল। যারা কখনো দৌড়ানি খাননি তারা একটু দৌড়ানি খেয়ে দেখেন, কেমন লাগে জীবন বাঁচানোর দৌড় প্রতিযোগিতা। কিরে, তুই ওই রকম পাগলা কুকুরের মতো দৌড়ে স্কুলে আসলি কেন? বলা মাত্রই তার চুল ধরে টান দিলাম। আপনারাই বলেন, এগুলো কি প্রাণ নাকি অন্য কিছু? কই একটু আদর করে বাতাস করবে পাংখা দিয়ে, তা না, আসছে অপমান করতে। তাই চুল টান মেরে সাথে সাথে বনস্বরূপ কিল মেরে সেখান থেকে দৌড়ে চলে আসলাম আমার বাসায়। তারপর দিন স্কুলে যাচ্ছি, সামনে হাবিব আর তাপসি পড়ল। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। হাবিব হলো আমার কলেজের মধ্যে যে জিনিসটা আছে সেই জিনিসটা। আচ্ছা, কলেজের ভিতর তো কলেজায় থাকে, সেখানে তো অন্য কিছু থাকে না। তো যাই হোক, ওই আমার কলেজের বেস্টু। আর যে তাসপি, সে আমার বেস্টু প্যান্ট, কিন্তু ততটাও ভালো সম্পর্ক নেই। দুই সাইডে দুই বেস্টু, আর আমি মধ্যেখানে। কথায় আছে না, সেখানে বাঘের বয়স সেখানেই সন্ধে হয়। আমাকে হাবিবা আর তাপসির মধ্যে দেখে মিস কালনাগিনী, পারি আপু তো রেগে গেছে। আচ্ছা, আমি বুঝি না পারি আপু কেন আমার সাথে এরকম করে। আমিন, এখানে আসো তো একটু। জি আপু, বলুন। আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে। আজকে তোর ক্লাস করতে হবে না, আজ সারাদিন তোকে নিয়ে ঘুরবো আমি। আচ্ছা আপু, আপনি আমার সাথে কেন এরকম করেন? অন্য ছেলেদের সাথে তো করতে পারেন এরকম। আমি কি দোষ করেছি যার জন্য আপনি আমার সাথে এরকম করেন? কিছু বুঝে ওঠার আগে যে এরকম একটা কাণ্ড ঘটবে বুঝে উঠতে পারিনি। এই মাঝরাস্তায় আপু এরকম আমাকে ঠোঁটে কিস করবে কখনোই ভাবিনি। পুরো 5 মিনিট পর ছেড়ে দিল। আমার জীবনযাপন অবস্থা হঠাৎ করে কিস করে বসে, যার জন্য নিজেকে সামলাতে পারিনি। না হলে আমি একটু রেসপন্স করতে পারতাম, কিন্তু যেভাবে হামলা করেছে তাতে নিজের দম ঠিক রাখতে সময় চলে গেছে। অনেক কষ্টে তাকে ছাড়ানোর পর, এটা তুমি কি করলা? তুমি আপু জানো না, তুমি আমার থেকে 4 বছরের বড়। জানি তো, কিন্তু কি করব বল? আমি যে তোকে আমার জীবনের থেকেও অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমি অনেকবার চেয়েছি আমার মনকে বোঝাতে, কিন্তু কোনোভাবেই মানতে পারছি না। প্লিজ আমরিন, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। অনেক অনেক ভালোবাসি তোমায়। আপুর কথা শুনে আমি পুরাই বনে চলে গিয়েছি। কি বলে এই মেয়ে? সবাই বলতো মেয়েদের বুকে ফাটে কিন্তু মুখ ফাটে না, কিন্তু আপু তো সব কিছুই পাল্টিয়ে দিয়েছে। যদিও মনে মনে আমিও খুশি, কারণ ছোটবেলার ইচ্ছে ছিল সিনিয়র কারোর সাথেই ইটিস পিটিস করা, রিলেশন করা। আপনারাই বুঝেন না কেন? নতুন প্রেমে ফা দিলে কতটা লজ্জা পাওয়া যায়। আমিও লজ্জায়
কিচ্ছু বলতে পারবো না। কি হলো আমরিন, আমার উত্তর দাও প্লিজ, আমাকে ফিরিয়ে দিও না। জানি আমাদের সম্পর্ক সমাজ মানবে না। আপু, আমার তো গার্লফ্রেন্ড আছে, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। সরি আপু। আমরিন, তুমি বিশ্বাস করো আমি কিন্তু এই জীবন রাখবো না যদি তোমাকে না পাই। তুমি সব কিছু ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসো। না আপু, সেটা তো সম্ভবই নয়, কারণ সেও তো আমাকে অনেক ভালোবাসে। তোমাকেই যদি না পাই তো এই জীবন দিয়ে কি করব? ভালো থাকিস তুই, আর খুব শীঘ্রই আমার মৃত্যুর খবর পাবি, দেখে নিস। পারি আপু কাঁদতে কাঁদতে চলে গেল আমার কাছ থেকে। সত্যি বলতে আমিও আপুকে ভালোবেসে ফেলেছি, তার প্রতিদিন অত্যাচারগুলোকে, আর ভালোবেসে ফেলেছি হবু সিনিয়র গার্লফ্রেন্ডের দেওয়া লিপ কিসকে। মনটা বড্ড চাচ্ছিল পারিয়াকে পিছন থেকে হাত ধরে বলতে, আমিও তোমাকে ভালোবাসি, আমিও শুধু তোমাকে ভালোবাসি। আমার সিনিয়র পাগলিটা, তুমি কেন বুঝো না? আমি তোমার সাথে এতক্ষণ মজা করেছি, তুমি কেন বুঝতে পারোনি আমার মনের কথাগুলো? কিন্তু কেন যেন না চাইতেও ডাক দিতে পারলাম না। কেন যেন মনে হলো আপু আমার সাথে মজা করেছে, আমি তার থেকে কত ছোট, সে কি আমাকে ভালোবাসবে? হয়তো আমাকেই ট্রাই করেছে। পারি আপু চলে যাওয়ার পর সেখান থেকে নিজেও চলে আসি, আর আপুর কথা তো একদমই ভুলে গিয়েছিলাম। কিরে আমরিন আপু তোকে কি বললো রে? কি আর বলবে, ও কিছু না, চুপচাপ ক্লাসের মনোযোগ দে, পরে কথা বলবো সব। আমার মনে হয় আপু তোকে ভালোবাসার কথা বলেছে, তাই না? দেখলাম আপু তোর হাত ধরে অনেক রিকোয়েস্ট করছিল। আমি আর কিছু না বলে ক্লাসে মনোযোগ দিলাম। ম্যামের ক্লাস শেষ হলো। কিরে আমরিন, এখন তো বল কাহিনীটা কি? আমাদের বিলিয়ন তো বলে দিয়েছে, আর কি কইতাম। কি রে, তোর আবার মন খারাপ কেন? আচ্ছা আমরিন, তোর সাথে আমার কিছু কথা ছিল। বলবি পরে বলিস, অনেক টেনশনে আছি, বাই। এইদিকে আমরিন তো তার মতো ক্লাস করছে নিজের মনে, আর ওইদিকে ফারিয়া তার বাসায় যেয়ে তার রুমে ভাঙচুর করা শুরু করে দেয়। কিন্তু তাও কোনোভাবেই ফারিয়া মেনে নিতে পারছে না যে সে আমরিনকে হারিয়ে ফেলছে। তার বাবা মা তার রুমের বাইরে থেকে অনেকবার ডাকাডাকির পরও সে দরজা খুলেনি। এক সময় সব কিছু নিশ্চুপ হওয়ার পর আবার তার আম্মু তার রুমের জানালা দিয়ে তাকায়, কিন্তু সে ভাবেনি তার মেয়ে এরকম কাজ করবে। পারিয়ার আম্মু কেঁদে কেঁদে তার আব্বুকে বলে, আর তার আব্বু জানার পর দরজা ভেঙে তার মেয়েকে হসপিটালে নিয়ে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পারিয়া আমরিনকে না পাওয়ায় আমরিন তাকে ফিরিয়ে দেয়ায় সে তার জীবনকে শেষ করতে চলেছে। আচ্ছা, পারিয়া কি সত্যি আমরিনের কাছ থেকে না ফেরার দেশে চলে যাবে? ফারিয়াকে হসপিটালে নেওয়ার সাথে সাথে তাকে ইমার্জেন্সিতে নেওয়া হয়। তার অবস্থা এতটাই শোচনীয় যে ডাক্তাররা তাকে দেখে পারিয়ার বাবা মাকে বলল, কারণ পারিয়া এতটাই তার হাতে শিরা কেটেছে যে তার হাতের সকল রক্ত চলাফেরা শিরা উপশিরাগুলো কেটে গেছে। দীর্ঘ 6 ঘন্টা পর ফারিয়ার অপারেশন শেষ করে ডাক্তার, কিন্তু ডাক্তারদের মুখে হতাশার চাপ। তাহলে কি সত্যি পারিয়ার এই পৃথিবীতে নেই? আর ওইদিকে আমরিন স্কুল থেকে বাড়ি যেয়ে শুনে তাদের এলাকার টপ বিজনেসম্যানের একমাত্র মেয়ে আত্মহত্যা করেছে। সেটা শুনে আমরিনের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। মন চাচ্ছে তার কলিজাটা বের করে ফেলতে। আমরিন সত্যি বুঝতে পারেনি তখনকার করা ফাজলামোটাই হবে তার জীবনের কাল হয়ে দাঁড়াবে। আমরিন কোনোভাবেই আর ব্যাগটি তার বিছানায় ফেলে কাঁদতে কাঁদতে দৌড়াতে থাকে। আজ আর কোনো জীবন বাঁচাতে দৌড়াচ্ছে না। আমরিন দৌড়াচ্ছে তার ভালোবাসার মানুষটিকে দেখতে। তার জন্য আজ এরকম হয়েছে। তার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। আজ যেন রাস্তায় পোড়াচ্ছে না। হসপিটাল বেশি দূর না হওয়ায় দৌড়িয়ে যাচ্ছে, কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে আজ অনেক রাস্তা আমরিনের দৌড়াতে হবে। কিছু সময় পর আমরিন হসপিটালে এসে পৌঁছায়, কিন্তু সে আজ হাঁপিয়ে যায়নি, বরং আজ তার শ্বাস প্রশ্বাস কমে কমে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে তার প্রিয় মানুষটির জন্য। ডাক্তার, পারিয়া নামের পেশেন্ট কত নাম্বারে? ডাক্তার, আমার পারিয়া কেমন আছে? ওর কিছু হয়নি তো? প্লিজ ডাক্তার, আমার পারিয়াকে সুস্থ করে তুলুন। আমার জন্য আজ আমার ফাঁকরেটের এই অবস্থা।
পাশে যে পারিয়ার আব্বু আম্মু রয়েছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। কথায় আছে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। আমরিনেরও হয়েছে সেই অবস্থা। আর ওদিকে আমরিনের কথা শুনে পারিয়ার আম্মু আব্বু তো অবাক, কি বলে এ ছেলে। কিন্তু তখনই কিছু না বলে তারা চুপ থাকে, কারণ পারিয়ার সুস্থ হলে সব কিছুই জানা যাবে। এখন চিন্তামুক্ত, কিন্তু 24 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। আমরা আমাদের যতটুকু সম্ভব কাজ সেটা করেছি। এখন বাঁচানোর মালিক শুধু আল্লাহ তাআলা স্বয়ং। আল্লাহ যা ভালো বুঝেন তাই করেন। এখন আমাদের হাতে কিছু নেই, আপনারা আল্লাহকে ডাকুন। ডাক্তারের কথা শুনে সেখানে পারিয়ার আম্মু জ্ঞান হারিয়ে ফেলে। ডাক্তারের কথা শুনে সে স্ট্রোক করে। তার আদরের একটা মাত্র মেয়ে হারানোর কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারেনি, তাই সে স্ট্রোক করে। সাথে সাথে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। কিছু সময় পর পারিয়ার আম্মু জ্ঞান ফিরলে শুধু পারিয়ার কথা বলে কান্না করে। ওদিকে শত কষ্ট যন্ত্রণা সহ্য করে আমরিন নামাজে বসে পড়ে। নামাজ শেষে আমরিন তার প্রিয় মানুষটির জন্য দোয়া করে, হে পরম করুণাময়, তুমি তো সর্বশ্রোতা, তুমি তো মহান। আমি তোমার কাছে এ পর্যন্ত কিচ্ছু চাইনি, কিন্তু আজ চাচ্ছি। কেন চাচ্ছি সেটা তো তুমি ভালো করে জানো। আজ যদি পারিয়ার কিছু হয়ে যায়, আমিও যে নিজেকে শেষ করে দিব। তুমি আল্লাহ, আমার জীবনের বিনিময়ে হোক আর আমার করা কোনো সোয়াবের হোক, আমার কলেজাটাকে সুস্থ করে তুলো। কখন যে সেখানে ঘুমিয়ে যায় বুঝতে পারেনি। ঘুম ভাঙে মাগরিবের আজানের শব্দে। আজান শুনে আমরিন ওযু করে এসে জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করে। আবার সেই একইভাবে আল্লাহর কাছে দোয়া করে। নামাজ শেষে আমরিন পারিয়ার কেবিনের সামনে যায়। সেখানে পারিয়ার আম্মু আব্বু সামনে গিয়ে তাদের কাছে ক্ষমা চায়। আজ তার জন্য পারিয়ার এই অবস্থা। কিন্তু পারিয়ার আম্মু আব্বু আমরিনের কোনো কথার উত্তর দেয়নি। আমরিন তাদের থেকে কোনো উত্তর না পেয়ে চুপচাপ তাদের থেকে একটু দূরে যেয়ে দাঁড়ায় আর নীরবে কান্না করে। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা হয়ে আসছে, কিন্তু তাও পারিয়ার জ্ঞান ফিরেনি। আমরিন সারা রাত্রি আর ঘুমায়নি। তার চোখ লাল হয়ে আছে। যে ছেলে ঘুম পাগল সে কিনা সারা রাত্রি জাগনের পর তার চোখের পাতা একটুও বন্ধ হচ্ছে না। আজ আমরিনের চোখ নেই, কোনো ঘুম, শুধু রয়েছে ভয়। সময়ের মতো সময় পাড়িয়ে যাচ্ছে, আর মাত্র 30 মিনিট সময় আছে 24 ঘন্টায়। কিন্তু এখনো পারিয়ার কেন জ্ঞান ফিরছে না? কোনো দম নেই কেন? আচ্ছা, তাহলে কি সত্যি পারিয়া আমরিনের থেকে না ফেরার দেশে চলে গেল, যেটা আমরিনকে বলেছিল? পারিয়া যদি আমরিনকে না পায় তো নিজের জীবন শেষ করে দিবে। তাহলে কি পারিয়ার কথা সত্যি প্রমাণিত হলো? আর মাত্র 10 মিনিট, কিন্তু কোনো ফাঁসো প্রতিক্রিয়া হচ্ছে না পারিয়ার প্রতি। এদিকে পারিয়ার আব্বু কাকে যেন ফোন করে হসপিটালে আনতে বললেন, আর বললেন তাকে শেষ করে দিতে। আচ্ছা, যার জন্য তার মেয়েকে আজ মৃত্যুমুখে, তার থেকে কি মেরে ফেলতে? পারিয়ার আব্বু কাউকে ফোন দিয়েছিল। তাই আমরিনকে মারতে পারিয়ার আব্বু ফোন করেছিল। তার কথা এলাকার সকলে শোনে। 5 মিনিটের ভিতর লোকগুলো হসপিটালে এসে আমরিনের হসপিটালের ভিতর ইচ্ছে রকম মেরে চলে যায়। আমরিনকে এরকম ভাবে তারা মারছে। আমরিন না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। গতকাল থেকে না খাওয়ায় অবস্থায় থাকা কোনো ব্যক্তিকে যদি কিছু সময় পেটানো হয় তো তার কি অবস্থা হতে পারে? আমরিনের মুখে দিয়ে লালা পড়ছে। এরকম ভাবে আমরিনকে মারায় আমরিনের সকল চোখ বন্ধ হয়ে আছে। তাহলে কি আমরিনও পারিয়ার সাথে না ফেরার দেশে চলে যাবে? ওদিকে আমরিনের অপারেশন শুরু হয়, কিন্তু আমরিনের মা বাবা কেউ কিচ্ছু জানে না। এদিকে আর মাত্র 2 মিনিট সময় আছে। এমন সময় পারিয়া ঝরে ঝরে আমরিন বলে চিৎকার দিয়ে ওঠে। পারিয়া চিৎকারে তার মা বাবা ডাক্তারকে নিয়ে আসে, আর তারাও ভিতরে চলে যায় তাদের মেয়েকে দেখতে। তারপর ডাক্তারের সাথে কথা বলে পারিয়ার কাছে আমরিনের সকল কিছু শুনে তো তাদের মুখ কালা হয়ে গেছে। যে অন্যায়টা করলো কি করে পারিয়াকে সেটা বলবে ভেবে পাচ্ছে না। কিন্তু পারিয়া নাচর বান্দা, সে কোনোভাবেই বুঝতে চাইছে না। তার কেন যেন মনে হচ্ছে আমরিনের কিছু হয়েছে। তাই সে উঠে আমরিনের নাম্বারে ফোন দেয়। ফোন ধরে একটা মেয়ে, সে আমরিনের অপারেশন রুমে কাজ করছিল। আমরিনের ফোন আসায় প্রথমে না ধরলেও বারে বারে দেয়া সে ফোনটা রিসিভ করে। তারপর পারিয়া যা শুনলো তা শুনে পারিয়ার হাত থেকে তার ফোনটা পড়ে যায় আর কাঁদতে থাকে। কিন্তু আল্লাহ যদি রাখে নসিবে ঘুরে ফিরে আসিবে। সেরকম ভাবে আমরিনও কিছুদিনের ভেতর সুস্থ হয়ে ওঠে।
আর আমরিন যতদিন অসুস্থ ছিল প্রতিদিন একবার করে আমরিনকে দেখে যেত। আজ অনেক দিন পর আমরিন সুস্থ হয়ে বাড়ি ফিরে। যদিও এতদিন আমরিনের বাবা মা অনেক জায়গায় খুঁজে বেরিয়েছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। আজ অনেক দিন পর বাড়িতে যাচ্ছে আমরিন, কিন্তু বাড়িতে যেহেতু আমরিন অবাক। সেখানে বসে আছে পারিয়ার আব্বু আম্মু, সাথে পারিও রয়েছে। পারিয়াকে দেখে আমরিনের ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে এখন যে জড়িয়ে ধরি, কিন্তু সবার সামনে তো আর করা যাবে না। আচ্ছা, এখন তারা কেন আসছে? তাদের মেয়ে আমার জন্য আত্মহত্যা করেছিল, সেটার বিচার দিতে নাকি? বানার অবসান দিয়ে আমরিনের আব্বু আমরিনকে ডেকে নিয়ে বলে তারা নাকি পারিয়ার সাথে তার বিয়ে ঠিক করেছে, আর আজই নাকি বিয়ে। কিন্তু কেউ বললো না সে এতদিনের কোথায় ছিল। এটা কেমন কথা হলো? সেসব কথা অন্য আরেকদিন বলবো। বিয়ের সকল কাজ শেষে রাত্রিবেলা আমরিন তার রুমে না খেয়ে ছাদে গিয়ে ভাবছে কি থেকে কি হয়ে গেল। যাই হোক, জায়গায় ভালোবেসেছিলাম তাকে তো পেলাম। যে পিছন দিক থেকে ঘুরতে যাব বাসর ঘরে যাওয়ার জন্য, অমনি হারামি দুই বান্ধবী এসে হাজির। কিরে, বিয়ে করে এখানে কি করছিস? বউ বাসর ঘরে একা একা বোর হচ্ছে, আর মহারাজ এখানে একাকি দাঁড়িয়ে আছে। চল তোর রুমে। এই দাঁড়া, কই যাবি? আগে আমাদের পাওনা দিয়ে তারপর যাবি। আপনাদের কিসের পাওনা? কিসের পাওনা মানে? এত কষ্ট করে বাসরঘর সাজাইছি আর তুই বলিস কিসের পাওনা? এই নে 500 টাকা, দুজনে 250 টাকা করে ভাগ করে নিস। যা ফকিরনি, তোর টাকা লাগতো না আর তোর বাসর করাও লাগতো না তোর বউয়ের সাথে। আজ সারা রাত্রি এখানেই থাকবি। কি আর করার, তাদের অনেক বুঝিয়ে 4,000 টাকা ধরিয়ে দিলাম আর বললাম প্লিজ ভাই ক্ষমা কর, এই অদমকে আমার কাছে আর নেই রে, কালকে দিবনি, তাও যেতে দে। এই দাঁড়া দাঁড়া, শুনে তো যাবি? বল। আমি না, হাবিবা তুই বল। যা, বাসর ঘরে বেড়ালটা ভালো করে মারিস। বেড়াল না মারতে পারলে কিন্তু আগামী দিন মুখ দেখাতে পারবি না কাউকে। আচ্ছা, বাসর ঘরে বিড়াল ঢুকছে? তোরা না ছিলি তো কি করছিলি শালা? হাদারাম, এত বড় হয়েছিস, কাল বাদে পরশু বাচ্চার বাপ হবি আর বিড়াল কি জিনিস জানিস না? যা, তোর বউ বলে দিবে। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসি বাসর ঘরে। 4,000 টাকা জরিমানা দিয়ে আসলাম। শুধু বাসর ঘরে ঢুকতেই কেন যেন ভয় করছে, তবু সাহস নিয়ে দরজা ঠেলে রুমে ঢুকে দরজা আটকে পিছন দিক থেকে ঘুরে দেখি পারি আপু, সরি এখন তো বউ, তার সিনিয়র বউ আমার সামনে দাঁড়িয়ে আছে। আর আমি ঘোরার পর আমাদের সালাম করলো। আমি তাতে উঠে, আপু বান্ধবীগুলো বলে দিল বিড়াল নাকি ঢুকছে ঘরে, বিড়াল মালতে বলল, তো তুমি বিড়াল দেখেছ? কি হলো, মারলে কেন? তোর বিয়ে করা বউ, তুই আমাকে আপু কেন বললি? আর সেই দিন মিথ্যে কথা বলে আমাকে কেন কাঁদিয়েছিস? আর তুই এখনো বুঝিস না কিছু, তাই না? আই তোকে বিড়াল মারা শেখাই। লাইট বন্ধ করে দিল, আর লাইট বন্ধ করার পর পারি আমাকে জড়িয়ে ধরে। কি লুচ্ছা আপনারা, যান বিয়ে করে নিজের বাসর করুন, অন্যের বাসর করার কথা শুনতে লজ্জা করে না? ধন্যবাদ এতক্ষণ ধরে গল্পটা পড়ার জন্য। আল্লাহ হাফেজ। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কিন্তু।